হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। কোনো একজন ড্রপার স্টুডেন্টের যদি মানসিক অবস্থা আমরা দেখি বা সারা বছর মিলেও কি ভাবে এটা যদি দেখি, তাহলে আল্টিমেটলি ওর ভেতরে কোথাও না কোথাও একটা কথা বোঝা যায় বা শোনা যায়। সেটা হচ্ছে মাঝে, মাঝে মনে হয় যে হাল ছেড়ে দিই। কিন্তু তারপরেই মনে হয় আমি নিজেকে কথা দিয়েছি, আমি প্রমাণ করে দেখাবো। আমি নিজেকে আর সমাজকে প্রমাণ করে দেখাবো আমার যোগ্যতা। একজন ড্রপার স্টুডেন্টের মনের মধ্যে এই কথাগুলো কিন্তু চলতে থাকে। তো আমাদের এই কথাগুলোই আল্টিমেটলি রেপ্লিকেট হয়েছে রনিতের কাছে, এবং রনিত আমাদের ড্রপার একজন স্টুডেন্ট যে অসাধারণ একটা রেজাল্ট করেছে আমাদের জেন পাশে। তো আমি আজকে পরিচয় করিয়ে দিই তোমাদের রনিতের সঙ্গে। রনিত হচ্ছে আমাদের লেটস ইমপ্রুভ যে কমিউনিটি, সেই কমিউনিটির একজন সদস্য। তো হ্যালো রনিত। হাই স্যার। ভালো আছো তো রনিত? হ্যাঁ স্যার, ভালো আছি। আচ্ছা, সবাইকে তুমি তোমার নিজের ফুল নাম এবং জেন পাসের র‍্যাংক আর নাম্বারটা একটু বলো। হাই, আমি রনিত মন্ডল। আমি উত্তরপাড়ায় থাকি। তো আমি এই বছর ফার্স্ট টাইম জেন পাসে অ্যাপিয়ার করেছিলাম। তো ফার্স্ট টাইম আমার স্কোর হচ্ছে 67.23। আমার জিএমআর র্যাঙ্ক 118, অ্যান্ড ওবিসি র্যাঙ্ক 23। হ্যালো। তো আর আমাদের সঙ্গে আছেন তোমাদের সবারই প্রিয় শ্রদ্ধারা ম্যাম। হ্যালো ম্যাম। Hello sir, hello Ronit. First of all, a হ্যালো big ম্যাম। congratulations তোমাকে তোমার ফ্যামিলিকে for achieving this thing. তোমার থ্যাংক কেমন ইউ ম্যাম। লাগছে? বাড়ির লোক কি বলছে? হ্যাঁ ম্যাম, খুব ভালো লাগছে, এবং ফার্স্ট টাইম দিয়েই এতটা র্যাঙ্ক আনা, বাড়ির লোকও খুব খুব খুশি। আচ্ছা, তোমার এটা ফার্স্ট অ্যাটেম্প ছিল তার মানে। হ্যাঁ, ফার্স্ট অ্যাটেম্প ছিল। আচ্ছা, রন- তুমি রনিত, ফার্স্ট অ্যাটেম্প বলতে তুমি উচ্চ মাধ্যমিক যে পড়েছো, উচ্চ মাধ্যমিক যেই বছর দিয়েছিলে, মানে তুমি বলেছো তুমি ড্রপার, মানে উচ্চ মাধ্যমিক তুমি কত হ্যাঁ, সালে দিয়েছিলে? আমি উচ্চ মাধ্যমিক 2022 সালে দিয়েছিলাম। তো সেই বছর তুমি জেন পাস পরীক্ষা দাওনি? না, না, না। তো সেই বছর জেন কি তুমি আহ, জানতে জেন পাস নামে কোনো পরীক্ষা হয়? না, আমি জেনপাসে এরম মানে এরম প্যারামেডিক্যালের জন্য কিংবা এই সমস্ত কোর্সের জন্য কোনো এক্সাম হয় সেটা আমি জানতামই না। বাড়ির লোক ইউটিউবে ঘেটে সম্ভবত আপনাদের ভিডিও দেখেই জানতে পেরেছে যে এরকম কোনো পরীক্ষা হয়। তো বাড়ির লোক বলে যে এরকম পরীক্ষা দেওয়া যেতে পারে ব্যাকআপ প্ল্যান হিসাবে নিটের। তো তাহলে তুমি আমি ফার্স্ট টাইমে সেটা, নিটের জন্য প্রিপারেশন করছিলে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা সম্পর্কে তোমার কোনো আইডিয়াই ছিল না যে জেন পাশে কোনো পরীক্ষা আছে? না, না, আচ্ছা, না। বেশিরভাগ স্টুডেন্ট আমি দেখেছি ম্যাম, আমিও যে বেশিরভাগ স্টুডেন্ট জেন পাস সম্পর্কে জানি না। এজন্য আমরা দেখি যে অ্যাকচুয়ালি WJEE তে বা অন্য কোনো পরীক্ষায় যতজন অ্যাপিয়ার করে, জেন পাস পরীক্ষায় ততজন কিন্তু অ্যাপিয়ার করে না। এজন্য আমি বরাবরই বলে আসি যে জেন পাস পরীক্ষাটা তুলনামূলক এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে ক্র্যাক করা সহজ। কিন্তু আস্তে, আস্তে যত স্টুডেন্ট জানবে, অ্যাওয়ারনেস বাড়বে, তত কিন্তু আস্তে, আস্তে কঠিন হতে চলেছে পরীক্ষাটা। তেমনি অ্যাকচুয়ালি রনি আজকে এত সুন্দর রেজাল্ট করে বসে আছে জেন পাসে। ও গত বছর পর্যন্ত জানতই না যে জেন পাস নামে কোনো পরীক্ষা হয়। তো এই বছর তুমি তুমি যে জানলে, তো তুমি কি নিজের থেকে জানলে না কেউ তোমাকে জানালো পরীক্ষা সম্পর্কে? বলতে গেলে বাবা মাই জানিয়েছে। তো তোমার প্যারেন্টসই জানালো ব্যাপারটা? আচ্ছা, তোমার হ্যাঁ, বাবা কি করেন? আমার বাবা রেলে সার্ভিস করেন। তোমার বাবা মা যথেষ্ট শিক্ষিত। অনেক স্টুডেন্ট আছে যে হ্যাঁ, বাবা মা হয়তো অতটা শিক্ষিত না বা এই জিনিসগুলোর সঙ্গে পরিচিত না। তো উনাদের বাবা মা উনাদের জানাতে পারছে না ওই সমস্ত স্টুডেন্টদের। তোমাকে যেমনি তোমার বাবা মা জানিয়েছেন, তো তুমি এই হ্যাঁ, দিক থেকে জানতে পারলে। এই জন্য অনেক স্টুডেন্টরা জানতেই পারছে না। এই জন্য ম্যাম বলি, এই জন্য হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে এই যে কিছু ইউটিউব চ্যানেল হয়েছে, যেরকম লেটস ইমপ্রুভ এর মতো ইউটিউব চ্যানেল, যারা স্টুডেন্টদের জানাচ্ছে, এই জন্য কিন্তু স্টুডেন্টরা অনেকে জানতে পারছে যে এরকম বলে কোনো পরীক্ষা হয়, ক্র্যাক করা যায়, অ্যান্ড খুব ইজিলি ক্র্যাক করা যায়। খুব যে কঠিন সেটা না। তো এক্স্যাক্টলি রনি, আগের বারও একজন অ্যাসপিরেন্ট বলছিল যে সে জেনপাসের ইউজির ব্যাপারে জানতো না, কিন্তু লেটস ইমপ্রুভ এর সায়েন্সের ভিডিও দেখে সে জানতে পেরেছে যে জেনপাস ইউজি বলেও কোনো এক্সাম হয়। দিস ইজ হ্যাঁ, ভেরি নাইস। তো রনি তুমি নিটের প্রিপারেশন করছিলে, এই বছরও নিট দিয়েছো? হ্যাঁ, 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 তো এই বছর যে নিটের দিয়েছিলে, তো সেখানে তো ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়ো, এটা তো ভালোভাবেই পড়েছো হুম, আশা করছি, কারণ নিটের যেহেতু হ্যাঁ, দিয়েছো হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি বায়ো। তো হ্যাঁ। এই ফিজিক্স কেমিস্ট্রি বায়ো তিনটা সাবজেক্টের মধ্যে সবচেয়ে ভালো কোনটা লাগে, সবচেয়ে খারাপ কোনটা লাগে? সব থেকে ভালো বায়ো লাগে, এবং সব থেকে লাস্ট হচ্ছে কেমিস্ট্রি। কারণ কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে এক্সেপশন এই সমস্ত অনেক কিছুই রয়েছে। হ্যাঁ, এটা আমারও ছিল। আমিও যখন উচ্চ মাধ্যমিকে হ্যাঁ, পড়তাম, কেমিস্ট্রি কিছুতেই আমি দেখতে পারতাম না। বাট কিছু করার নেই। হ্যাঁ, পড়তে তো হতোই। আর তারপর লজিক্যাল রিজনিং আর ইংলিশ দুটো হঠাৎ করে নতুন সাবজেক্ট চলে আসলো। হ্যাঁ। তো তুমি হঠাৎ আসলে নিট যেমন নিটের দিক থেকে কঠিন, জেন পাসও বলতে গেলে জেন পাসের নিজের দিক থেকে হয়তো বা কঠিন। এখানে যেমন ইংলিশ রয়েছে, লজিক্যাল হ্যাঁ, রিজনিং রয়েছে। তারপর ফিজিক্স কেমিস্ট্রি হয়তো নিটের থেকে লেভেলটা কম থাকে, কিন্তু হ্যাঁ। ওর নিজের দিক থেকে হয়তো কিছুটা কঠিন।
আচ্ছা, মানে যেহেতু এক্সট্রা দুটো সাবজেক্ট আসলো, এবার কোন স্টুডেন্ট হ্যাঁ, যদি এই দুটো সাবজেক্ট না পড়ে তাহলে ওর জন্য ক্র্যাক করা কি সম্ভব হবে? তোমার কি মনে হয়? মেবি না। মেবি না, মানে কারণ এখানে 40 হ্যাঁ, নাম্বার আছে, তাই তো? আর হ্যাঁ, অনেকটাই মার্ক। তারপরে হ্যাঁ, যে আমি আরেকটা জিনিস ফেস করেছি সেটা হচ্ছে জেনপাসের ক্ষেত্রে টাইমটা আচ্ছা, হচ্ছে 115 নাম্বারের ক্ষেত্রে হ্যাঁ, 1.5 ঘন্টা মানে 90 মিনিটস টাইম। এটা একদম সেখানে ভাইটাল জিনিস। প্রচন্ড থরলি সলভ করতে হয়। হ্যাঁ, হ্যাঁ। আর ব্যাপারটা এইজন্যই তো আল্টিমেটলি যদি টাইম বেশি দেওয়া হয় তাহলে হয়তো অনেক স্টুডেন্ট ফিজিক্স, কেমিস্ট্রি বা হ্যাঁ, বায়োতে অনেক নাম্বারই স্কোর করতে পারবে। আর এইজন্য হ্যাঁ, বরাবরই আমি দেখছি যে যবে থেকে জেনপাস পরীক্ষায় ট্রেন্ড হয়েছে তবে থেকে কিন্তু স্টুডেন্ট খুব বেশি স্কোর করতে পারছে না। তার কারণ হ্যাঁ, হ্যাঁ, আমরা অবশ্যই এতে কারণ হচ্ছে সময়। এবার তুমি পরীক্ষায় বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি তো ঠিক আছে ছিলই। ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং কোথা থেকে পড়েছো? এটা কি আমাদের ইউটিউব চ্যানেল থেকে পড়েছো না তুমি ব্যাচে ছিলে? হ্যাঁ। ফার্স্ট টাইম যখন আমার নিট হয় তো আমি দেখেছিলাম 1.5 মাস মতো টাইম আছে, তো ওই 1.5 মাসে হয়তো আমি প্রিপারেশন করে নেবো। তো আমি প্রথম দিকে ভাবিনি যে এরকম কোনো ক্লাস করব কিংবা কিছু। তো আমি ফার্স্টে জেনপাসের যত প্রিভিয়াস ইয়ার আছে সমস্ত ডাউনলোড করেছিলাম। তো ডাউনলোড করে সলভ করতে যাচ্ছি কিন্তু আমার ঠিকঠাক সলভ হচ্ছিল না। আচ্ছা। মানে অনেক মার্কসটা অনেকটাই কম আসছিল, তারপরে সেটা সলিউশন দেখতে গিয়ে অনেক সমস্যা হচ্ছিল। আচ্ছা, তো তোমার আমি মনে আছে প্রথমের দিকে যখন সলভ করতে, যখন তুমি পড়োনি এখন মানে ধরো তুমি হ্যাঁ, জেনপাস না, না, শুরু করোনি, তখন তোমার কিরকম কোনো মার্কস? ফার্স্টের দিকে আমি যদি আমি প্রিভিয়াস ইয়ারের কথা বলি, প্রিভিয়াস ইয়ারে একদম প্রথমেরটা যেটা দিয়েছিলাম সেটা তো 40 মার্কস এসেছিল। আচ্ছা 40। এটা বরাবরই হ্যাঁ, কম কারণ 40 মার্কসে কিন্তু জেনপাসে হবে না। হ্যাঁ, হ্যাঁ, ওরকম হ্যাঁ, একটা তারপরে আমি তারপরে হুম, তারপরে আমি সায়েন্সের কিংবা আপনাদের যে ইউটিউব চ্যানেলে ওটাতে দেখলাম যে এখানে কোনো মক টেস্ট রয়েছে। তো আচ্ছা, আপনাদের যে মক টেস্টটা রয়েছিল সেই মক টেস্টটা জয়েন করি। তো মক আচ্ছা, টেস্টে ফার্স্ট মক টেস্টে কোনো প্রিপারেশন ছাড়া, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োটা ছিল, এই দুটো হ্যাঁ, প্রিপারেশন ছাড়া আমার এরকমই মার্কস আসছিল, 40, 42, 43 এরকম মার্কস আসছিল। তো আচ্ছা, তারপরে দেখলাম যে না, একটা ক্লাস করা যাক। তো আমি র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট যেটা রয়েছে আরআইসি, আচ্ছা। আরএসসি। আরআইসির ওইটা জয়েন ব্যাচটা। করি। হুম, হ্যাঁ, তো ওইটাতে তুমি আপনি আপনি যেমন ক্লাস করতেন, যে কোনো স্পেসিফিক কোশ্চেন দিয়ে সেটার যে সমস্ত হুম, অ্যানালাইসিস করে দিতেন, হ্যাঁ, সেইটা হ্যাঁ, অনেকটা কাজে লেগেছে। আচ্ছা। হ্যাঁ, তারপর আর যারা আস্তে আস্তে এরকম ভাবে মার্কস বাড়তে থাকে। হ্যাঁ, হ্যাঁ। তো যারা জানে না ওদেরকে আমি বলে রাখি, আমরা আরআইসি বলে একটা ব্যাচ শেষের দিকে এনেছিলাম। যেটা প্রায় হুম, শেষ লাস্ট মাসের দিকে। যে স্টুডেন্টদের হুম, সমস্ত কোয়েশ্চেন গুলো মানে খুব ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন গুলো আমরা ওখানে করাতাম। আর প্রায় ২,৫০০ কোয়েশ্চেনের আশেপাশে আমাদের টার্গেট ছিল যে করাবো। হ্যাঁ, তো সেই ব্যাচে তুমি ছিলে অ্যান্ড আমাদের মক টেস্টে তুমি ছিলে। তো হ্যাঁ, হেল্পফুল হ্যাঁ, ছিল? অনেকটাই এমনকি মক টেস্ট গুলো আমি দেখতাম যে, কারণ আমি প্রিভিয়াস ইয়ার টাইপ করেছিলাম, মক টেস্ট গুলো একটা প্রিভিয়াস ইয়ার ভিত্তিক, মানে প্রিভিয়াস ইয়ারে যেরকম টাইপের কোশ্চেন এসছে সেরকম টাইপের কোশ্চেন আছে। কিছু কিছু ক্ষেত্রে অনেক হয় না যে মক যেগুলো ট্রেন্ডে কোশ্চেন আসে সেগুলোর থেকে বাইরে গিয়ে অনেক হার্ড কোশ্চেন করে, সেরকম আচ্ছা, হ্যাঁ, কোশ্চেন হতো না। হ্যাঁ। একদম পারফেক্ট যেরকম কোশ্চেন হওয়া উচিত সেরকম কোশ্চেন হ্যাঁ, হতো। হ্যাঁ, আমরা তো ওরকম ভাবে দেখো আমার মার্কস বাড়তে থাকে এবং একদম লাস্টের আমরা দিকে মক যেহেতু টেস্টে গিয়ে 70, 75 এরকম স্কোর আসতো। বাহ! আমরা অনেকদিন ধরে যেহেতু জেনপাসের সঙ্গে যুক্ত আছি তো আমাদের একটু লেভেল সম্পর্কে যে আইডিয়া হয়ে গেছে ওইজন্য আমরা ওর বাইরে বেশি খুব হ্যাঁ, একটা কঠিন করিও না। তবে ইভেন যা মনে হচ্ছে হ্যাঁ, দেখে ইভেনচুয়ালি আস্তে, আস্তে কঠিন করতে হবে। কারণ জেনপাসের প্যাটার্ন আস্তে, আস্তে কিন্তু কঠিন হবে ম্যাম। আর হ্যাঁ, নাম্বারটাও মানে বাড়বে আস্তে, আস্তে। এই যে কাট অফ মার্ক আস্তে, আস্তে কিন্তু বেড়ে যাবে। যেটা আমারও আইডিয়া আর আমাদের হ্যাঁ, হ্যাঁ, স্যার ম্যামদেরও আইডিয়া। কারণ ইভেন আস্তে, আস্তে আমিও আরো যখন কিছু আসছে। ব্যাচে যখন পড়াচ্ছিলাম তখন আমি সবাইকে এটা বলতাম যে 65 প্লাস টার্গেট করো, 65 হ্যাঁ, প্লাস টার্গেট করো। তো দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিংস। এবার 2025 এর জন্য যারা যারা প্রিপেয়ার করছো তারা অবশ্যই 70 প্লাস টার্গেট করবে টু একদম। অ্যাচিভ সিকিউর স্পট। হুম, সেটাও আর কি তোমরা আরো বেশি করতে পারো, বিকজ যত বেশি এম করবে ততটা গিয়ে আমরা অ্যাচিভ করতে পারি না, তার থেকে কিন্তু অল্প নিচেই থেকে হ্যাঁ, যায়। মানে যদি একদমই ঠিক। 80 করে কেউ তাহলে হুম, 70, 75 তে হবে। হ্যাঁ, আচ্ছা, এটা একটা ব্যাপার। স্যার আরেকটা ইনফরমেশন এটা হচ্ছে এবার যে যারা 2025 অ্যাভেঞ্জার্স ব্যাচে যারা জয়েন করেছে তারা তাদের কিন্তু আমরা 2024 এর আরআইসিটা কিন্তু পুরোটাই দিয়ে দেবো এবার, যাতে ওরা ওখান থেকেও প্রিপেয়ার করতে পারে। বিকজ একদম। এক্সামের ঠিক আগে 2500 কোয়েশ্চেন প্র্যাকটিস করলে স্টুডেন্টদের আর মানে সিলেবাস কমপ্লিট থাকলো, কনসেপ্ট ক্লিয়ার থাকলো, 2500টার উপরে কোয়েশ্চেন প্র্যাকটিস করলে কিন্তু একে আর কেউ আটকাতে পারবে না। হুম। এটা একদম একটা ঠিক। ব্যাপার। আচ্ছা রনিত, তুমি জানোই যে কোনো স্টুডেন্ট যখন নতুন অ্যাপিয়ার করে তখন যারা আগে পরীক্ষা দিয়েছে যদি ভালো কেউ করে থাকে ভালো পরীক্ষা, তাহলে ওদের একটু স্ট্র্যাটেজি ওরা একটু অ্যাডপ্ট করতে চায় যে আচ্ছা ওই দাদাটা হ্যাঁ, কিভাবে করেছে বা ওই দিদিটা। তো তুমি যারা 2025 সালে পরীক্ষা দিচ্ছ ওদের যদি কিছু অ্যাডভাইস দিতে হয় যে তোমার স্ট্র্যাটেজি কি ছিল পরীক্ষার বা ওরা কি করলে
আমরা নিজের মতো করে বলি। দেখো, একজন স্যারের বলা বা ম্যামের বলা আর একজন স্টুডেন্ট টু স্টুডেন্টের কথাবার্তায় একটু এক্স্যাক্টলি। ডিফারেন্স হয়। তো তুমি অ্যাজ এ হ্যাঁ সিনিয়র হিসেবে তুমি জুনিয়রদের কি বলবে? ওদের কি করা উচিত যেন ওদের 2025 এর পরীক্ষাটা ক্র্যাক করে? হ্যাঁ তো কনসেপ্ট তো সবাই পড়ে, মানে সমস্ত সিলেবাস কমপ্লিটের পরে কোশ্চেন প্র্যাকটিসের ব্যাপারটা একটু বেশি রাখতে হবে। কোশ্চেন প্র্যাকটিস করার পর সেটাকে যদি ভুল হয় সেটা অ্যানালাইসিস করা, এবং একদম। নিজের উইক পয়েন্টটা, যেমন আমার উইক পয়েন্ট ছিল ইংলিশ। তো ইংলিশে আমি একটা সেপারেট বেস করে নিয়েছিলাম যে আমি সিনোনিমস অ্যান্টোনিমস এগুলো আমার আয়ত্তের মধ্যে খুব একটা থাকতো না। হুম। তো আমি ওইগুলোকে ছাড়া যেগুলো ছিল সেগুলোতে আমি ফুল মার্কস করার জন্য ম্যামের ক্লাস রীতিমতো করতাম, এবং ম্যাম যে একটা পিডিএফ দিয়েছিল টেলিগ্রামে সিনোনিমস আর অ্যান্টোনিমস এর। তো আমি হুম ওই হুম পিডিএফটা হুম থেকে করতাম, কিন্তু ওটার তো কোনো সিউরিটি নেই যে কমন আসবে কি আসবে না। একদমই। কিন্তু বাকি যেই কোশ্চেন গুলো সেগুলো আমার আয়ত্তের মধ্যে থাকতো। তো আমি ওইগুলোকে বেশি করে প্র্যাকটিস করতাম। তো নিজের উইক পয়েন্টটা এরকম ভাবে দেখে নিয়ে যে আমার কোন জায়গাটা উইক পয়েন্ট সেইটা আমি একটু সাইডে রেখে যেটা আমার মোটামুটি আছে সেটাকে আরো স্ট্রং করে যাওয়া, এটাই। হুম। এখানে একদম। একটা কথা আর আমি বলতে চাই জাস্ট যে রনি, তোমার আগে আরো কয়েকজন মানে আমরা ইন্টারভিউ যাদের নিয়েছি তাদের জন্য আমার একটু ইংলিশটা সুইট স্পট ছিল, ইংলিশ লজিক্যাল রিজনিং এটা খুবই আর কি ইজি লেগেছিল আর কি স্টুডেন্টদের। এবার এই পডকাস্টে দেখে স্টুডেন্টরা বুঝবে যে সবসময় যে ইংলিশ আর লজিক্যাল রিজনিং একেবারে সবার জন্য ইজি হয়ে যায় সেটা না। এরকম কি তোমার ক্ষেত্রে হুম, ইংলিশটা ইজি ছিল না, তুমি ওটাকে না, ট্রাই করেছো, হ্যাঁ প্র্যাকটিস করছো, সেটা ডেফিনেটলি। হ্যাঁ, সেরকমই আমি স্টুডেন্টদেরকে এটা বলতে চাইবো যে তোমরা, হতেই পারে যে তোমাদের কাছে কোনোটা সুইট স্পট হলো, কোনোটা তোমাদের কাছে টাফ হলো, এবং চেষ্টা করবে যে যেই সাবজেক্টটা তোমাদের কাছে টাফ লাগছে সেইটাতে তুমি যদি কমও অ্যাটেন্ড করো তাহলে তোমাকে মেক শিওর করতে হবে যে তুমি বাকি সাবজেক্টগুলো এক্সট্রিমলি ভালো মতন পারফর্ম করতে পারো। মানে এটা নিজেকে একটা মানে ছাড় দেওয়ার মতন যে আমার ইংলিশটা হচ্ছে না ঠিক আছে, তার জন্য কিন্তু আমি বাকি 4টা সাবজেক্টে অ্যাটেন্ড করতে পারি, বা আমার এই সাবজেক্টের জন্য সিলেবাস গুলো কমপ্লিট থাকে, বা এটাতে যেন আমার গ্রেডটা ভালো হয়ে যায়, ইন অর্ডার টু ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ লেস অলসো সাবজেক্টে যেটা তুমি উইক, তাহলে সেটা বাকিগুলো কভার করে দিতে পারে তোমাকে। বিকজ অ্যাজ উই নো যে স্যার আমরা সবসময় কিন্তু 115 মার্কসে 115 কিন্তু কারোর টার্গেট না। না, না। এইটা হ্যাঁ, রনিত কন্টিনিউ করো, বলো। হ্যাঁ। তো আমি ইংলিশের ক্ষেত্রে আরেকটাও বলতে চাই, মানে আমার যেটা উইক পয়েন্ট ছিল, তো আমি ওটাতে ট্রাই করেছিলাম যে কমসে কম হয়তো কম অ্যাটেন্ড করবো কিন্তু নেগেটিভ মার্কস আনবো না, মানে হুম। নেগেটিভ যাবে না। তো ভেরি গুড। ওরম ভাবে আমি যেগুলো শিওর শর্ট জানি সেগুলোই অ্যাটেন্ড করেছিলাম। একদম করেছি। তো একদম। আর এটাই ঠিক পরীক্ষার বলেছেন। পরীক্ষার আগে যেমন নর্মালি রয়েছে কেমিস্ট্রিতে অনেক এক্সেপশন রয়েছে, ওগুলো পড়ে যাওয়া। আর সব থেকে বেশি মক টেস্ট দেওয়াটার উপরেই জোর করতে, একদম। মানে তাহলে রনিত, প্রপার মক টেস্ট। হ্যাঁ, নতুন স্টুডেন্টদের জন্য বলে রাখি, রনিত কি বললো একটু সামারি, যে পরীক্ষার আগে থিওরি ঠিক আছে বাট কোশ্চেন প্র্যাকটিসে খুব বেশি গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, আর মক টেস্ট দিতে হবে। অনেক স্টুডেন্ট আমি দেখেছি যে মক টেস্ট দিতে চায় না। কেন মক টেস্ট দিতে চায় না? প্রিপারেশন নেই। প্রিপারেশন নেই এইজন্য হুম, না মক টেস্ট দিতে চায় না। অনেক, অনেক স্টুডেন্ট এরকম থাকে যে স্যার প্রিপারেশন নেই, মক টেস্ট দিলে না আমার নাম্বার আসবে না। তো ওটাই দরকার। তোমার যে নাম্বার আসবে না সেটাও তোমাকে বোঝা দরকার যে সত্যি আমার এই মুহূর্তে নাম্বার আসছে না আমার। ওটা সেলফ রিয়ালাইজেশন তোমার দরকার। যতক্ষণ পর্যন্ত তুমি দেখবে না যে আমার এখন মক টেস্ট দিয়ে 30 আছে, 30 আসছে মানে আমি 30 এর লেভেলে আছি। এবার 30 এর লেভেলে তো জেন পাস হয় না। তার জন্য তোমাকে 30 এর একদমই। আশেপাশে যেতে হবে। তো এই সেলফ রিয়ালাইজেশন এর জন্য মক টেস্ট খুব দরকার। আর তারপর তো অবশ্যই হ্যাঁ, তোমাকে প্রিপারেশন করে আস্তে, আস্তে ভালো করতেই হবে। আর যারা 2025 এর স্টুডেন্ট আছো তাদেরকে বলে রাখি, ব্যাচে থাকলে ওই কোশ্চেন প্র্যাকটিসের জন্য যে র‍্যাংক ইমপ্রুভমেন্ট ব্যাচ, সেই র‍্যাংক ইমপ্রুভমেন্ট ব্যাচ মানে 250 টা, সেটা আমরা ফ্রিতেই দিচ্ছি। সেটা তোমরা নিতে পারবে। আচ্ছা, তো কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, এটা একটা খুব ভালো কথা। আরেকটা জিনিস, রনিত, একটা আমার জাস্ট কোয়েশ্চেন আছে। রনিত, তুমি হ্যাঁ, এক্সামের আগে তুমি আরআইসি তে তুমি এনরোল করেছিলে, ঠিক আছে? হুম, তো তুমি আমাকে এইটুকুন বলো যে তুমি পরীক্ষার মানে জেমপাস পরীক্ষা 30th জুন, তুমি তার কয় মাস আগের থেকে জেমপাসের জন্য একদম সিরিয়াসলি প্রিপেয়ার করা স্টার্ট করেছিলে? সিরিয়াসলি প্রিপেয়ার বলতে আমি করেছি 1 মান্থ আর 15 দিন, মানে 45 দিন মতো, কারণ আমার নিট হয়েছে 5 তারিখে। তো কারেক্ট। নিট হওয়ার পরে কিছুদিন ঘুরতে গেছিলাম, তো তারপরে আমি মোটামুটি 17 তারিখ থেকে প্রিপারেশন শুরু করেছিলাম। আচ্ছা। আচ্ছা, ওকে তখন ওকে। আমার কাছে লজিক্যাল রিজনিং আর ইংলিশ পুরোপুরি অজানা, তোমার মানে তোমার জেনপাসের লেভেলে কিরকম আছে সেরকম। আচ্ছা, তোমার তুমি যখন ব্যাচে আরআইসি করছিলে তখন তোমার তোমাকে আরআইসি ব্যাচটা তুমি বাকি টিচারদেরও ক্লাসও নিশ্চয়ই করতে, সায়ন স্যার, হ্যাঁ, হ্যাঁ, শালিনী ম্যাম, তো তারপরে হচ্ছে হ্যাঁ, সৌমিক স্যার, তারপরে তরফদার স্যার, ওদেরও তো ক্লাস করছে। তোমার ব্যাচটা হ্যাঁ, ওভারঅল কেমন লেগেছে?
আমার মানে আমি চাইছিলামই যে এরকম কোন একটা ব্যাচ যেটাতে আমাকে অনেকটা মানে ভ্যারিয়েশনস অফ টাইপ কোশ্চেন করাবে। তো আমি হুম। ওই ব্যাচটাতে খুব ভালো লেগেছে যে আপনিও যেমন এক এক দিন এক এক টাইপের কোশ্চেন করাতেন। তারপর ইমরুল স্যারও যেমন প্রত্যেকটা কোশ্চেন তারপর ডেসক্রাইব করে দিতেন যে এটাকে এরকম ভাবে সলভ করতে হবে, সেটাও খুব ভালো লাগতো। তারপর সায়েন্স স্যারের আমি ফিজিক্স ক্লাসও করেছি, এবং আমি বায়ো আর কেমিস্ট্রি মোটামুটি পিডিএফ দেখে করতাম। পিডিএফ দেখে করতে, আচ্ছা, আর হ্যাঁ, বাকিগুলো তুমি ক্লাসে করতে। আচ্ছা, হ্যাঁ, আমরা বাকিগুলো মোটামুটি ক্লাসে করতাম। আচ্ছা। আমরা পরীক্ষার আগে কিছু ম্যারাথনস করিয়েছিলাম, তুমি কি সেই ম্যারাথন গুলো করেছিলে? মানে পিডিএফ থেকে হোক বা লাইভ ক্লাস থেকে হোক। হ্যাঁ, আমি ইংলিশেরটা যদি ভেবেছিলাম যে হয়তো কোনো কমন পাওয়ার জন্য এরকম, কারণ ইংলিশটা আচ্ছা, আমার সত্যি উইক পয়েন্ট ছিল। উইক তো আমি পয়েন্ট ছিল। ইংলিশের ম্যারাথনটা পুরো ট্রাই করেছিলাম। আচ্ছা, আচ্ছা। হেল্পফুলও হয়েছিল অনেকটাই, যথেষ্ট আচ্ছা। হেল্পফুল হয়েছিল। এবার অনেকের প্রশ্ন থাকে যে ধরো আমি পরীক্ষায় বসলাম, এবার সময় খুব কম, কারণ 90 মিনিট সময়। হ্যাঁ, এবার তুমি কি আগের থেকে ভেবে গেছিলে যে এই প্রশ্নটা বা এই সাবজেক্টটা আগে করবো বা এই সাবজেক্টটা পরে করবো, না পরপরই করছিলে? না না, আমি কারণ বায়োটা যেহেতু মানে আমাদের নিটের স্টুডেন্টের কিংবা সবারই স্ট্রং যেহেতু কম বারোটা। বেশি সোজা লাগে, তো আমি ফার্স্টে বায়োটা করেছি। আমার আচ্ছা। টার্গেটই ছিল বায়োটা 5 থেকে 7 মিনিটের মধ্যে পুরো কমপ্লিট করা এবং ওএমআর ফিল আপ করা। হুম। বাহ। তো বায়োটা আমি সেটা করেও নি। বায়ো, তারপর লজিক্যাল রিজনিং করি, বায়োলজিক্যাল রিজনিং, তারপরে ইংলিশটা, কারণ ওই টাইমটা আমি মোটামুটি 20 মিনিটের মধ্যে বায়ো আর লজিক্যাল রিজনিং শেষ করে ফেলেছিলাম। তো বাহ। তারপরে ইংলিশটা ইংলিশটা করি, ইংলিশটা 7 মিনিট থেকে 10 মিনিট মতো ধরে রেখেছিলাম, তো ওখানে ওই টাইমটা দিই। তারপরে কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স লাস্টে। তাহলে শেষে আচ্ছা। ফিজিক্স এন্ড কেমিস্ট্রি করেছো, আর এগুলো হুম। করে নিয়েছো আগে। মানে যেগুলো তোমার হ্যাঁ, স্ট্রং মনে হয়েছে, যেগুলো তোমার মনে হয়েছে তোমার স্কোর হ্যাঁ, আসবে, সেগুলো করেছো। আর সেগুলো ফিজিক্স আর আছে, হ্যাঁ। কেমিস্ট্রিতে তুমি ওইভাবে করেছো। আমরাও এটাই অ্যাডভাইস করি, আমি বিশেষ করে এটা অ্যাডভাইস করি যে যেটা হুম। স্ট্রং হ্যাঁ, সাবজেক্ট তোমার সেটা আগে করো, আগে কিছু নাম্বার তুমি হ্যাঁ, সিকিউর করে নাও পরীক্ষাটাতে। তারপর দেখা যাবে কোনটা হচ্ছে, তারপর তুমি কি হলো, নাম্বার সিকিউর হলে পরে স্কিপ করতে পারবে কোশ্চেন। আর প্রথমেই হ্যাঁ। অনেকে কি করে যে যেইভাবে থাকে সেইভাবেই করা শুরু করে। তো এটা আমি বলবো না, না এইভাবে। ওটা কারণ ফিজিক্সে অনেক সময় এমন এমন কোশ্চেন থাকে যেটা অনেকটা লেন্দি হয়ে যায়, তো হুম। সেখানে হুম। ক্যালকুলেশন অনেকটাই টাইম নষ্ট হয়ে যায়। একদম, মানে একদম। যেটা পারছো তো না সেটা স্কিপ করে এগিয়ে যাও, ওটা নিয়ে হ্যাঁ, বসে থেকে টাইম ওয়েস্ট করে লাভ নেই। হ্যাঁ, আর আচ্ছা ব্যাপারটা রনি, হচ্ছে হ্যাঁ, ১ম এ যদি তুমি ফিজিক্স ধরে নাও, তো হুম, ১ম এ যে সাবজেক্টটা মানে অ্যাটেম্প্ট করা শুরু করবে সেটাতে স্কিপ করাটা টাফ হয়ে যায়। যে এখন এক্স্যাক্টলি। এটা হ্যাঁ, স্কিপ হ্যাঁ, করে দেব, না সেটাই। এটা করি। এরকম মনে হয়। এটা অন্য হুম। পরীক্ষার ক্ষেত্রেও খাটে, সেম খাটে। যে নিটে হ্যাঁ, পড়ছি, সাপোজ নিটে আমি ফিজিক্স ১ম এ এপ্লাই অ্যাটেম্প্ট করছি। তো আমি যদি এটা আমি স্কিপ করে যাই, তাহলে যদি পরে আবার না পারি অন্য কিছু। এইজন্য ১ম এ আগে হ্যাঁ। কিছু নাম্বার সিকিউর করে নাও, যেটা তোমার ফেভারিট সাবজেক্ট, যেটাতে তাড়াতাড়ি নাম্বার আসে। দেন করো ওগুলোতে। হুম। তো আচ্ছা তোমার রনি, থেকে অবশ্যই অনেক কিছু জানতে পারবে আমাদের স্টুডেন্টরা। ম্যাম যদি কিছু বলেন আপনি এখন। হ্যাঁ, রনি, বললাম যে তুমি পিওয়াইকিউ সলভ করেছিলে, হ্যাঁ, হ্যাঁ, জেনপাসের একদম পিওয়াইকিউ সলভ করেছিলে, তো সমস্ত। প্লিজ টেল মি যে তুমি 2024 এর জেনপাসের যে পেপার, সেটাকে তুমি আউট অফ 10 ডিফিকাল্টি লেভেলে কত র্যাঙ্ক, মানে কত রেট দেবে? ডিফিকাল্টি বলতে গেলে 7 থেকে 8, কারণ 7 থেকে 8? ফিজিক্সটা মনে হয়, ফিজিক্সটা টাফ বলবো না, জাস্ট একটু ট্রিকি ছিল। ট্রিকি এটা ছিল। এটা সবাই বলেছে মোটামুটি। হ্যাঁ, ফিজিক্সটা একটু হ্যাঁ, আছে, বাট একটু। বাকি ঠিকই ছিল। হ্যাঁ, আচ্ছা। ইজি তো ছিল, হ্যাঁ। তো তবে রনিকা। আরেকটা আমার ক্ষেত্রে যেটা একটা ভুল হয়েছে, মানে হুম। আমি একটু যেহেতু আমাদের নিচে মাল্টিপল অপশন ব্যাপারটা আসে না, তো হ্যাঁ। সেইটা আমি ওএমআর এর ক্ষেত্রেও এরকম ভুল ফিল আপ করেছি। আচ্ছা, আচ্ছা। এটা কি ফাইনালি তুমি ভুলই মানে ফিল আপ করে এসেছো? হ্যাঁ, ফাইনালে ভুল ফিল আপ আচ্ছা, করেছি। এখানে তোমার হয়তো নাম্বার আরো ইনক্রিজ হতে হ্যাঁ, পারতো এই আরো। জায়গাতে। হ্যাঁ, কারণ বায়োতে বায়োতে একটা, কেমিস্ট্রিতে একটা, এরকম দুটো আমি মানে আচ্ছা, ওরকম এক্সামের প্রেসারে কিংবা হয়তো থ্রোতে বেরিয়ে গেছি, একটাই মার্ক করে চলে এসেছি, বাকি তুমি দুটো ওএমআর মার্ক শিটে একটু ভালো প্র্যাকটিস গেছে। করনি আগে? মানে পরীক্ষার আগে স্টুডেন্টরা প্রচুর ওএমআর প্র্যাকটিস করে, ইভেন আমরা ব্যাচেও ইউটিউবেও সব জায়গায় বলেছিলাম যে তোমরা ওএমআর শিট 3-4 মাস আগের থেকে বলে দেওয়া হয়েছিল যে তোমরা ওএমআর শিট প্র্যাকটিস করা স্টার্ট করো। তুমি ওএমআর শিট হ্যাঁ, প্র্যাকটিস করনি? ওএমআর প্র্যাকটিস করেছিলাম, কিন্তু আমার আচ্ছা। যেহেতু নিটের জন্য প্র্যাকটিস করা ছিল, তো আমার একটা হ্যাঁ। মাইন্ডে থেকে গেছিল যে একটা করেই তো কারেক্ট একটা হয়, কোশ্চেনের তো একটাই উত্তর হতে ওরকম। পারে এখানে। আর হ্যাঁ, WBGE এর আন্ডারে কারেক্ট। যে সমস্ত পরীক্ষা হয়, ওই সমস্ত পরীক্ষায় মাল্টিপল চয়েস, মানে একাধিক হ্যাঁ, কোশ্চেন মাল্টিপল চয়েস। যেরকম WBGE তেও ওকে, হয়। ওকে। হ্যাঁ, আর সেম বোর্ড তো যেহেতু ওইটা এখানে। একটু সতর্ক থাকা উচিত। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ওইটা একটু হ্যাঁ, সতর্ক অবশ্যই থাকা উচিত। ইনসাইটটা, এই ইনসাইটটা ভালো। অনেক স্টুডেন্ট আবার মিস করে যাবে, অনেক স্টুডেন্ট। হ্যাঁ, ঠিক আছে। আমরা হ্যাঁ, সবসময় বলতাম যে মানে যখন আমি এটার একটা ভিডিও বানিয়েছিলাম, আমাদের ইউটিউব চ্যানেলে আছে, যে তোমার ইউর টু হ্যান্ডস মাস্ট বি ওয়ার্কিং when you are writing your exam, because
তোমাদের একটা ফিজিক্যাল বুকলেট থাকে ইকুয়েশনের আর কি, পুরো কোয়েশ্চেন পেপার থাকে, আর একটা তোমাদের হাতে রাইট হ্যান্ডে থাকে তোমাদের হচ্ছে ওএমআর শিট। তো তুমি যদি সাপোজ 32 নাম্বার কোয়েশ্চেন করছো, তাহলে তোমার আরেকটা হ্যান্ডও 32 নাম্বারের মধ্যে যাওয়া উচিত। তো এটা আর কি অনেক সময় হয়ে যায় ভুল স্টুডেন্টদের, বিকজ তাড়াহুড়ো থাকে, একটা পুরো কমপ্লিট করার ব্যাপার থাকে, কোয়েশ্চেন পেপার ঠিক করার ব্যাপার থাকে, আর অনেক প্রেশার থাকে। ঠিক আছে, কোনো ব্যাপার না, বাট স্টিল ইউ ম্যানেজ টু সিকিউর আ গুড স্পট জেন পাসে, তার জন্য আগেন কংগ্রাচুলেশনস। আর একটা আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ছোট কোশ্চেন, হ্যাঁ, সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট এটা ভাবে যে আমরা একটা একটা করে ফিল আপ করবো, মানে একটা কারেক্ট করলাম সাপোজ 1D, তো 1D ফিল আপ করে নেবো। তো অনেকে এরকম ভাবে যে সিঙ্গেল সিঙ্গেল করি, অনেকে দুটো তিনটা করে একসঙ্গে করে, অনেকে পুরো পেপারটা সলভ করে দেন করে। তারপরে করে, কোনটা হ্যাঁ। করেছিলে? তুমি কোনটা করেছিলে, মানে কটা করে না, ওএমআর আমার করেছিলে? আমার মনে হয় এক একটা সাবজেক্ট করে নেওয়াটা বেটার, আচ্ছা তুমি, কারণ হ্যাঁ ওখানে অনেকটা অনেকটা হ্যাঁ, টাইম কম লাগে বলে হুম মনে হুম হয়। হুম একদম একদম ঠিকঠাক একদম হয়তো টাইম আমাদের হেভি মনে লাগে, হয় কিন্তু একটা একটা করে একটা না করাই মাইন্ড, ভালো। এবং সবথেকে খারাপ হচ্ছে যে যদি পুরোটা কমপ্লিট পেপার কমপ্লিট করে নেওয়ার পর ফিল আপ করা, কারণ ওটা আমাদের ব্যাকআপ মাইন্ডে চলতেই থাকে যে আমার ওএমআরটা ফিল আপ করতে হবে, একটা একদম এক্সট্রা হুম। টাইম লাগবে। ওটা একদমই করা উচিত সেই না। স্যার জানেন, আমি আগের দিন একজনের সঙ্গে, রাহুলের সাথে, রাহুল শ্রী, ও 8 র্যাঙ্ক করেছে, ওর সঙ্গে আমি যখন কথা বলছিলাম, ও আবার ঠিক অপোজিটটা বলেছে। ওর প্রচন্ড, না মানে একটা ব্যাপার আছে যে প্রত্যেকটা স্টুডেন্টের টাইপ, প্রত্যেকটা স্টুডেন্টের একটা ক্ষমতা সব আলাদা থাকে। তো ও কি হুম। করেছে, ও প্রথমে পুরো সলভ করেছে, তবে তারপরে পুরো ধরনের লেখা আছে, তারপরে ও ওএমআর শিট ফিল করেছে, যেটা খুবই আমরা একদম অ্যাভয়েড রিস্কি করতে না বলি। একদম। হ্যাঁ, রিস্কি থাকে এটা, তার জন্য অ্যাভয়েড করতে বলি, কিন্তু যেহেতু ওর প্র্যাকটিস, ও শুধু কি ওএমআর শিট প্র্যাকটিস করে ও ওইটাই, ওই ধাঁচটাকে ও একদম মেনে নিয়েছে এখন। তো স্টুডেন্টদের ওটাই বলবো, যারা তোমরা দেখছো টপার স্টক, দেখো, বোঝো, করবে তোমরা সেটাই যেটা তোমাদের জন্য সুইটেবল, ইউ নো। তবে হ্যাঁ, তবে আমাদের টিচারদের তরফ থেকে এটা একদমই অ্যাডভাইসেবল না যে তুমি সবার শেষে একদম, করবে। ওটা হ্যাঁ, ওটা খুব রিস্কি হয়ে যায়। ওটা খুব বেসিক্যালি রিস্কি তোমার, হয়ে যায়। এবার ব্যাপারটা কি হয় দেখেন, ওএমআর শিট আমরা ভাবি যে খুব তাড়াতাড়ি ফিল আপ হয়, টাইম লাগে না, বাট ওটাতে টাইম লাগে। হ্যাঁ, আর গোল হুম। করতে করতে কি হয়, একসঙ্গে ৫টা ৬টা গোল করতে করতে না হাত ব্যথা হয়ে যায় একটা টাইমে। স্যার ওটাই ভাবুন, বেশি যদি থাকে। কোন স্টুডেন্ট যদি 28 নাম্বার কোয়েশ্চেন করছে সাপোজ, ঠিক আছে, হ্যাঁ, 28 এর কোয়েশ্চেন নাম্বারটা সে ভুল করে এ মার্ক করে দিল, মানে ঠিক আছে, 28 এরটা সাপোজ 27 এর করে দিল। এরকম হলে একটা 27, মিসম্যাচ হয়ে 29 যাবে। এর পরেরটা করে দিল, হ্যাঁ, তাহলে তো এক ব্যাস, কোয়েশ্চেনের পরেরটা, একটা কোয়েশ্চেনের পরেরটা এরকম করে, তাহলে তো আরো চেইন ওয়াইজ ভুল হয়ে যাবে। টোটাল ওই মিসম্যাচ হয়ে যাবে তারপর পরেরটাতে। একদম, হ্যাঁ, তাহলে একদম। ভাবো কত মার্কসের ক্ষতি হয়ে যাবে। তো একদমই। তো আমার তরফ থেকে যে সমস্ত প্রশ্ন ছিল, আমার তরফ থেকে একদম ডান। আমি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি, আর খুব সুন্দর উত্তর দিয়েছে রোহিত। তোমার কাছ থেকে আই হোপ অনেক স্টুডেন্ট রনিত শিখতে পারবে, যারা যারা এক্স্যাক্টলি, আপকামিং পরীক্ষা দেবে। ম্যাম এর একটা ছোট্ট সেগমেন্ট আছে, যেটা হচ্ছে হ্যাঁ, মিথ ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, আমরা শেষ করব। ঠিক আছে? এটা আমরা হ্যাঁ, জানতে চাইবো। হ্যাঁ, এবার আপনাকে তার আগে রোহিত, আমি জাস্ট তোমার কাছ থেকে এটাই জানতে চাই, রনিত, আমি এটাই জানতে চাইবো যে রনিত, তুমি প্যারামেডিকেলে তো শিওর শট তুমি একটা স্পেস পাচ্ছ, তো তুমি কি করবে? তুমি কি প্যারামেডিক্যালি এগোবে তো, নাকি? আপাতত তো ওটাই ইচ্ছা আছে, তারপরে এখন বাড়ির লোকের সাথে কথা বলি। আচ্ছা, একবার মানে কলেজে প্যারামেডিক্যালি, কলেজে কলেজে ম্যানেজ করা সুবিধা হবে কিনা হ্যাঁ, সেটা এখনো আচ্ছা, কোনো এক্সপিরিয়েন্স নেই। একদমই। যদি তো প্যারামেডিক্যাল নাও, তাহলে তুমি কোন কোর্সটা নেবে বা কোন কলেজ নেবে? বিএমএলটিটাই তো চাইবো, কারণ ওটার স্কোপ অনেক দিকে রয়েছে। আচ্ছা, তারপর যেরকম র্যাঙ্ক রয়েছে তাতে মেডিকেল কলেজ কিংবা কল্যাণী হয়ে যাওয়া তো উচিত, তো আমি ওই দুটোই প্রেফার করবো। আচ্ছা, ওকে। ঠিক আছে, এই সমস্ত টক কমপ্লিট হলো। এবার ম্যাম আপনার সেগমেন্ট, আপনি একটু ইটস ওভার টু ইউ। আপনি এবার আপনার দিস অর দ্যাট শুরু করুন। ওকে, ঠিক আছে রনিত, আমি তোমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করবো, তুমি কোয়েশ্চেন গুলো শুনে আমাকে বলবে এগুলো মিথ নাকি এগুলো ফ্যাক্ট। ঠিক আছে, যে আমরা কি মন গড়ন্ত ভাবে এটাকে ধরে নিই, নাকি এগুলো অ্যাকচুয়ালি ফ্যাক্ট। ঠিক আছে, আচ্ছা বলো আমাকে, যে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়াশোনা করলেই এক্সাম ক্র্যাক করা যায়, লেট না করে রাত্রিবেলায়? না, এটা মানে এটা বাড়ির লোক হয়তো বলবে, কিন্তু আচ্ছা, নিজের নিজে নিজের যেটা কমফোর্টেবল, কারণ আমি আমি এটা করতাম না। আমি আচ্ছা, সবসময় দেরি, মানে রাত্রিবেলা ওভারনাইট করতাম কিংবা পড়াশোনা ওভারনাইট করেছো? প্র্যাকটিস করতাম। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, বাকি দুজন অ্যাসপিরেন্টও তাই বলেছে, ওরা রাত্রিবেলাই পড়তো। হ্যাঁ, আচ্ছা, ওকে। ওটাই কারণ যেটাতে কমফোর্টেবল। হুম 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 আচ্ছা, আহ, পরীক্ষার সময় বা কোনো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য বেশি ঘন্টা পড়তে লাগে, মানে 10 ঘন্টা, 12 ঘন্টা বা 8 ঘন্টা, লম্বা লম্বা আওয়ার্স পড়তে লাগে,
না, এটা একদমই নয়। কারণ আমি টাইমটাকে ইউটিলাইজ করা, কেউ 10 ঘন্টা পড়ে 50% ইউটিলাইজ করতে পারে, কেউ 2 ঘন্টা পড়ে 70% ইউটিলাইজ করতে পারে। আচ্ছা, তো আমি টাইমটাকে ইউটিলাইজ করাটা হচ্ছে ব্যাপার। ওকে, মানে আচ্ছা টাইম বেসিক থেকে আমি কোয়ালিটি টাইম যেটা পাচ্ছি হ্যাঁ সেটাই হ্যাঁ হ্যাঁ বেশি। একদম আচ্ছা, ওকে। আমার থার্ড কোয়েশ্চেন হচ্ছে যে ইংলিশ মিডিয়াম যে স্কুলের স্টুডেন্টস থাকে তাদের ইংলিশটা বেশি স্ট্রং হয় দেন কম্পেয়ারিং বাংলা মিডিয়াম স্টুডেন্টদের। না, এরকম কোনো ব্যাপার না। বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদেরও ইংলিশে অনেক, ইনফ্যাক্ট আমার একজন বন্ধু আছে, সে যথেষ্ট ভালো ইংলিশে। আমি নিজে নয় সেটাও ব্যাপার নয়, বাট সে এই আচ্ছা, মাধ্যমিকে এইচএসসি হুম হুম, দুটোতেই নাকি 99 পেয়েছিল। তো সে যথেষ্ট ভালো স্টুডেন্ট। আচ্ছা আমরা নিজেরাই বাংলা বাংলা মিডিয়াম স্টুডেন্ট, তো আচ্ছা, সেরকম কোনো ব্যাপার কোনো নেই। রকম ব্যাপার নেই, তাহলে এটা মিথ, তাই তো? না না, আচ্ছা একদম পুরোপুরি। আচ্ছা এই সমস্ত আচ্ছা, পরীক্ষায় যে ইন নিট যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষায় ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের অ্যাডভান্টেজ বেশি আছে, এটা কি সত্য না মিথ্যা? তোমার কি মনে হয়? হ্যাঁ, সাবজেক্টিভে যেমন বায়োলজির ক্ষেত্রে কিছু 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 পয়েন্ট মিনিং করতে একটু অসুবিধা হয়, বাট ফিজিক্স কেমিস্ট্রিতে কোনো অসুবিধা হয় না, কারণ সায়েন্সের ল্যাঙ্গুয়েজে মনে তো হয় না কোনো অসুবিধা থাকে। আচ্ছা আর পুরো ইয়ার যদি পড়া থাকে কোনো অসুবিধা হয় না। আচ্ছা ওকে। আচ্ছা, আমার সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন হচ্ছে যে কম্পিটিটিভ এক্সামের আগে সবারই সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া উচিত, মাস্ট। মেবি মানে ওভার ডিস্ট্রাকশন না হলে, কিংবা পরীক্ষার আগে অ্যাংজাইটি অনেকটাই থাকে, তো অ্যাংজাইটি কাটানোর জন্য বন্ধুদের সাথে কথা বলা বা মানে এক্সাম রিলেটেড কথা বলা ঠিক আছে, বাট একদম সারাক্ষণ ফোন নিয়ে ডিস্ট্রাক্ট হওয়া এটা উচিত নয়। আচ্ছা, তাহলে বা পুরোপুরি তুমি একদম আইসোলেট হয়ে যাওয়া উচিত নয়। উচিত না। তাহলে তুমি কি করতে? তুমি নিজেকে রিফ্রেশ করার জন্য তখন তুমি কি করতে? বা পড়তে পড়তে ভাবো আহ, মাথা ধরে যাচ্ছে, তখন আমি উঠলাম, কি হ্যাঁ, তো করতে তাহলে? তখন আমি বন্ধুদের সাথে কথা বলা, কিংবা আমার যে সমস্ত বন্ধুরা ছিল যারা জেনপাসের জন্য ইয়ে করতো, আমাদের আচ্ছা, ব্যাচে সবাই, তো আমি তাদের সাথে এরকম কথা বলতাম যে মক টেস্টে কিরকম স্কোর আসছে কি। তো ও এরকম আচ্ছা আচ্ছা, কমিউনিকেট করতো ওদের সাথে। হ্যাঁ, কমিউনিকেট করতাম, ওকে, তাতে ভেরি গুড। রিফ্রেশ হয়ে যেত। আচ্ছা, অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন টু ইউ ইজ কি শুধুমাত্র ইংলিশ অ্যান্ড লজিক্যাল রিজনিং এ স্কোরিং সাবজেক্ট আমাদের জেন পাসে? না না না, না, আচ্ছা, যার যেটা যার যেটা ভালো মানে স্ট্রং ভালো বেস সাবজেক্ট। থাকবে, হ্যাঁ, সেটাতেই স্কোরিং সাবজেক্ট। আমার যেমন বায়োলজি ছিল, এদিকে আচ্ছা, লজিক্যাল রিজনিং প্রথম প্রথম প্র্যাকটিস হুম, করতে করতে হয়েছে, তারপর ফিজিক্স, আচ্ছা, কেমিস্ট্রি লাস্ট। ওকে, আচ্ছা। তাহলে আমরা এখন মিথ এন্ড ফ্যাক্ট সেগমেন্টও আমাদের রনিতের সঙ্গে শেষ হয়েছে, অ্যান্ড আমরা ওর থেকে অনেক কিছু জানতে পেরেছি। আশা করি তোমরা ওদের রনিতের স্ট্র্যাটেজির থেকে অনেক কিছু শিখছো, জানো জিনিসগুলো এইভাবেও কাজ করে, অ্যান্ড দেন ডু ইট অ্যাকর্ডিং টু ইউ। তোমার যেরকম সুবিধা হচ্ছে, তোমার যেরকম যেরকম রুটিনে অভ্যস্ত, তোমরা সেটাকে ওটার মধ্যে ইনপুট করার চেষ্টা করো। এবার রনিত, আমি তোমাকে জাস্ট লাস্ট কোয়েশ্চেন এটাই জিজ্ঞাসা করবো, তোমাকে শেয়ার করতে বলবো যে তো 2025 অ্যাসপিরেন্টসদের জন্য তুমি 3টে টিপ দাও যেটা ওদের ফলো করা উচিত, বা তোমার পক্ষে যেটা যেটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। হ্যাঁ, তো আমি প্রথমে মোরলেস প্রত্যেকটা স্টুডেন্টের যে সিরিয়াসলি প্রিপেয়ার করবে, তো তার কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার থাকে। তো এসব কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে লাস্ট 3 মাস কিংবা 2 মাস খুব ম্যাটার করে, কারণ সেই সময় যদি আমি সারা বছর যা পড়েছি সেটা যদি প্র্যাকটিস না করি, তাহলে আচ্ছা পুরো পড়াটাই বৃথা যায়। তো আহ, আপনাদের যে আমি মানে আমার স্পেশালি যেটা মনে হয়, একটা কম্প্যাক্ট কোশ্চেনের বাঞ্চ অফ কোশ্চেন প্র্যাকটিস করা খুবই উচিত। তো সেইরকম একটা ব্যাচ যেমন আরআইসিটা ছিল, তো হ্যাঁ ওরকম একটা ব্যাচ নিয়ে সেটাতে পুরো থরলি প্র্যাকটিস করা, এবং সেই প্র্যাকটিসে যে যে ভুলগুলো হচ্ছে সেগুলোকে জাস্টিফাই করা, দেন মক টেস্ট দেওয়া। আমার আমার প্রতিদিনের একটা শিডিউল থাকতো যে প্রতিদিন একটা করে ফুল ফুল মক টেস্ট, আর যদি টাইম হয় তো শর্ট মক টেস্ট অ্যান্ড আরআইসি ক্লাস। তো আচ্ছা, লাস্টের দিকে এরকম ভাবে প্রিপেয়ার করা উচিত। ওকে, সো দিস ইজ ইট। আশা করি তোমাদের সবারই পডকাস্টটা ভালো লেগেছে। আগেইন রনিত, বিগ কংগ্রাচুলেশনস টু ইউ এন্ড ইউর ফ্যামিলি। তুমি থ্যাংক লাইফে ইউ ম্যাম। অনেক এগিয়ে যাও, তোমার যা যা পছন্দ, তোমার যেটা যেটা অ্যাচিভ করার সেটা যেটা তুমি করতে পারো। অ্যান্ড টু দ্য অডিয়েন্স, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। জেনপাস রিলেটেড আরো যেই কোয়েরিজ বা আরো যেই রিলেটেড ভিডিওস গুলো কিন্তু আমাদের চ্যানেলে আসতে থাকবে। ফর দ্যাট প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল এন্ড কিপ ওয়াচিং। একদম বাই বাই। ঠিক আছে থ্যাংক ইউ রনিত। ম্যাম।
বাই বাই।